স্যার চলেন, রেট কম আছে। আমার মতো সুন্দরী মাইয়া আর পাইবেন না। রাজি থাকলে কন। মেয়েটার কথা শুনে থমকে দাঁড়ালাম। দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে, পোশাকও সাবলীল। আমায় চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কথা কন না কেন? নাকি আমায় দেখে টাসকি খাইলেন? আমি কিছু বলছি না, শুধু চুপচাপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করতেছি। মেয়েটাকে তো পতিতাদের মতো লাগে না। অবশ্য এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নেই, কারণ আজকাল ভদ্র সেজে থাকা মানুষগুলোও অভদ্র হয়। তবে কেন জানি মেয়েটার সম্পর্কে জানার খুব আগ্রহ হচ্ছে। বলে কি মদ-টদ খাইছেন নাকি? মনে তো হয় খাইছেন। তা না হলে আমার মতো এরকম একটা সুন্দরী মাইয়া আপনার সাথে এত রাতে কথা কইতেছে, আর আপনি কিছুই বলতেছেন না। দেখেন, এর থেইকা কম দামে দেখেন এর থেইকা কম দামে আর কাউকে পাইবেন না আপনি। আর পাইলেও আমার মতো কাউকে পাইবেন না। হইলে কন, না হইলে যাই। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাইব না। দেখুন, আপনি যা ভাবতেছেন আমি সেরকম নই। আমি একজন ভদ্র ঘরের ছেলে। আমি এসবের মধ্যে নাই। ওরে আমার ভদ্র মানুষটারে। প্রথম প্রথম সবাই এটাই বলে, পরে ঠিক তার আসল রূপ বেরিয়ে আসে। সব মানুষের ভেতরই একটা জানোয়ার থাকে। আমি মোটেও সেরকম নয়। বন্ধুর বার্থডে পার্টি থেকে আসছিলাম, আর পথে আপনার সাথে দেখা। তাইলে এভাবে চুপ করে আসিলেন কেন? প্রথমেই কইতে পারতেন। শুধু শুধু আমার সময় নষ্ট করলেন। আজকের দিনটাই খারাপ যাচ্ছে। এই যে শোনেন, আবার কি কইবেন? আপনাকে দেখে তো পতিতাদের মতো লাগছে না, আর পোশাকও সাবলীল। দেখে তো ভালো পরিবারেই মনে হচ্ছে। দেখে যদি ভালো বোঝা যেত, তাহলে তো আর এই পৃথিবীতে খারাপ মানুষ থাকতো না। মুখোশের আড়ালেই আসল পরিচয় লুকানো থাকে। আর আপনি এরকম কেন? আপনার সাথে ফালতু পেঁচালের টাইম আমার নাই। আর আমার কাহিনী শুইনা কি করবেন? আপনাদের মতো মানুষ আমার চেনা আছে। সরাসরি কইলেই হয়। কোনো সমস্যা হইব না, চলেন। আচ্ছা, কত টাকা? রেট তো ৫০০, কিন্তু এখন যে আমার সময় নষ্ট করলেন, তার জন্য আরও ১০০ বাড়তি লাগব। আচ্ছা, আমি রাজি। দেখলেন তো, আসল পরিচয় বেরিয়ে আসলো। আগে কইলে আর এত সময় নষ্ট হতো না। আপনাদের তো আমার চেনা আছে। এত বছর ধরে এই লাইনে আছি, দেখেই কইতে পারি কে কীরকম। মেয়েটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। ভাঙাচোরা একটা ঘরে ঢুকলাম। তারপর মেয়েটা দরজা আটকিয়ে দিল। যা করার তাড়াতাড়ি করবেন, এটা বলে মেয়েটা তার জামা কাপড় খুলতে লাগলো। আরে কি করছেন? কোনো কিছু করতে হবে না। আপনি চুপ করে এখানে বসেন। মানে, ওই আপনার মতলবটা কি কন তো? কোনো মতলব নেই। আপনাকে দেখে আমার এরকম মনে হচ্ছে না, তাই আপনার সম্পর্কে জানতে চাই। আর আপনার তো সময় নষ্ট হয়, তাই টাকা দিলাম। এখন চুপ করে এখানে বসেন আর আপনার সম্পর্কে বলুন। আর আমি কিছু করব না, এটা শুনেই চলে যাব। ও, বুঝবার পারছি। আপনি সাংবাদিক, তাই না? ইন্টারভিউ নিতে আসছেন আমার। আপনার সাহস তো কম না। ওই ক্যামেরা বাইর করেন। কই রাখছেন ক্যামেরা বলেন। দেখুন, আমি কোনো সাংবাদিক নই, আর কোনো ক্যামেরাও নেই। আপনাকে দেখে কৌতূহল হলো, তাই জানতে চাচ্ছিলাম। আর আপনি কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছেন, তাই এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কি জানতে চান? তাড়াতাড়ি কন। কে আপনি? ইমা। অবশ্য নামটা প্রায় ভুলেই গেছি। সবাই তো বেশ্যা নামেই ডাকে আমাকে। আপনাকে দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। এই পেশায় আসলেন কিভাবে? শখ কইরা কি আর কেউ এই পেশায় আসে? পরিস্থিতি বাধ্য করেছে। যখন ছোট ছিলাম, তখন বাবা মা মারা যায়। এক চাচার কাছে থাকতাম। প্রথম ধর্ষণের শিকার তার কাছেই হয়েছিলাম। এটা বলেই মেয়েটা চুপ হয়ে গেল। মেয়েটার কথা শুনে থমকে গেলাম। এমন জঘন্য মানুষও কি আছে এই পৃথিবীতে? ভাবতে থাকলাম। তবে মেয়েটা পরিস্থিতির শিকার বাধ্য হয়ে এই জঘন্য পেশায় আসেনি। আমার কৌতূহল আরও বেড়ে গেল। মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে যাব, হঠাৎ মেয়েটাকে কেউ ডাক দিল। মেয়েটা আমাকে বলল, আপনি একটু বসেন, আমি আসতেছি। এটা বলে মেয়েটা চলে গেল, আর আমি একা একাই রুমের ভেতরে বসে আছি। মেয়েটা আসায় দেরি করায় আমি রুমটা পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ হাত ফসকে মোবাইলটা পড়ে গেল। মোবাইলটা উঠাতে গিয়ে খাটের নিচে চোখ গেল। একটা বড় বক্স দেখতে পেলাম।
অনেক কৌতূহল হচ্ছে এত বড় বক্সে কি প্রয়োজন আছে মেয়েটার। যাই হোক, আমি খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বাক্সটা খোলার পর তো আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। বাক্সটার ভেতরে মানুষের মাথা শুধু, আর রক্তমাখা কুড়াল, দড়ি, খুন করার অনেক কিছু দেখতে পেলাম। এসব এখানে কি করে এলো বুঝতে পারছি না। তাহলে কি তাহলে কি মেয়েটাই প্রতি রাতে ছেলেদের ডেকে এনে খুন করে, আর তাদের মাথা এই বাক্সটাই রেখে দেয়? অনেক ভয় পেয়ে গেলাম এসব দেখে। মেয়েটা কে, আর কেন এসব করছে? বাক্সটার ভেতরে মানুষের মাথা দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কতটা জঘন্যভাবে খুনগুলো করা হয়েছে, তাও একটা মেয়ে এইসব করেছে। এটা কিভাবে সম্ভব হতে পারে বুঝতে পারছি না। বক্সটা আগের জায়গায় রেখে মেয়েটা আসার অপেক্ষা করতে লাগলাম, আর ভাবতে থাকলাম কি করে এখান থেকে যাব। কিছুক্ষণ পর মেয়েটা চলে আসলো। আমার ভয় আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। মেয়েটার দিকে তাকাতেও পারছি না। মেয়েটা আমায় বলল, সরি, একটু দেরি হয়ে গেল। আমি কোনো কথা বলছি না, মাথা নিচু করে আসি। ভাবছি এখান থেকে যাব কি করে। আমায় চুপ থাকতে দেখে মেয়েটা বলল, কি হলো, এখন চুপ করে আছেন কেন? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন। না মানে পানি খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। মেয়েটা আমার হাতে একটা পানির বোতল দিয়ে বলল, এই নেন, বেশি করে খেয়ে নিন, যাতে পরে আর পিপাসা না পায়। মেয়েটার হাত থেকে বোতলটা নিয়ে খুব তাড়াতাড়ি বোতলের সবটুকু পানি খেয়ে ফেললাম। আচ্ছা, এখন তো তেমন গরম পড়ছে না, তারপরও আপনি ঘামছেন কেন? মেয়েটার কথায় কি জবাব দেব বুঝতে পারছি না। কপালের ঘাম মুছে মেয়েটাকে বললাম, আপনি কিভাবে এই জঘন্য কাজে জড়িয়ে পড়লেন? পেটের দায়ে স্যার, আর কি আর করব, বেঁচে থাকতে তো হবে। আর আমাকে কাজই বা কে দেবে? সবার নজর তো শরীরের ওপর থাকে। একদিন চাচা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। হঠাৎ চাচি দেখে ফেলল, আর সব দোষ আমার ঘাড়ে দিয়ে তারা আমাকে বাসা থেকে বের করে দিল। রাস্তায় রাত কাটিয়েছি, আর সবার ইচ্ছা পূরণ করেছি। বিনিময়ে পেয়েছি টাকা আর সুন্দর একটা নাম। মেয়েটা এমনভাবে বলতেছে, তাতে সব সত্যিই মনে হচ্ছে। তাহলে এই মাথাগুলো এখানে কি করে এলো? উফ, কিছুই ভাবতে পারছি না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এটাই আমার বাসা। আপনার সাথে কি আরও কেউ থাকে? না, আমি একাই থাকি। আর কি জানতে চান? না মানে? কি না মানে করছেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। খুব দ্রুত আমার কাজ করতে হবে। আপনার সাথে এতক্ষণ কথা বলছি কারণ আমি আপনাকে ওয়াদা করেছি। মেয়েটার কথায় আরও ভয় পেয়ে গেলাম, আর মেয়েটার চোখও লাল হয়ে গেছে। খুবই ছটফট করছে মেয়েটা। মনে হচ্ছে যেন কিছু একটা করতে চায় মেয়েটা, কিন্তু পারছে না। আবার মেয়েটাকেও একজন ডাক দিল। মেয়েটা চলে যাওয়ার আগে আমাকে বলল, তাড়াতাড়ি ভাবুন কি বলবেন, আসার পর যাতে আর সময় না লাগে। এটা বলে মেয়েটা চলে গেল। মোবাইলেও চার্জ নেই, কাউকে কল দিব সেটাও পারছি না। এখান থেকে যাব কিভাবে সেটা ভাবতেছি। মেয়েটা হয়তো বুঝতে পারে নাই যে আমি বক্সটা খুলে দেখেছি। এখানে যারা আসে তাদের সবারই অন্য খেয়াল থাকে, তাই সেটা ছাড়া অন্য কিছু কেউ ভাবে না। মেয়েটা আবার আমার কাছে আসলো, তবে এবার আর আগের মতো রেগে নেই। একদম শান্ত মনে হচ্ছে মেয়েটাকে। আমি মেয়েটাকে বললাম, আমার সব প্রশ্ন শেষ, আর কিছু জানার নেই। আমি চলে যাচ্ছি এখন। আচ্ছা, যেতে পারেন। মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম আমি। ভেবেছিলাম মেয়েটা আমাকে যেতে দেবে না, আমার অবস্থাও অন্যদের মতো হবে। কিন্তু মেয়েটা তো আমাকে কিছুই বলছে না। তাহলে কি এই খুনগুলো মেয়েটা করছে না? আর এই বক্সটাই বা এখানে এলো কি করে? এত ভাবাভাবির কাজ নেই। তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলেই আমার জন্য ভালো হবে। ওখান থেকে বাহিরে আসার পর মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি বাসায় গেলাম। বাবা পুলিশ অফিসার, তাকে সব কিছু বললাম। রাতে আমার জ্বর উঠে গেল। 2 দিন পর এখন মোটামুটি সুস্থ, তবে আগের মতো স্বাভাবিক হতে পারছি না। কলেজে এসে চুপচাপ একা একা বসে আছি। বন্ধুরা আমায় এমন চুপচাপ দেখে বলল, কি হয়েছে তোর? আগে তো এমন থাকতি না। বুঝতে পারছি না ওদের বলবো কিনা। বলাই ভালো হবে, ওদের সাথেও তো এমন ঘটতে পারে।
ওদেরকে বলার পর ওরা কিছুতেই এটা বিশ্বাস করতে চাইলো না। ওরা বলল, আমি হয়তো রাতের বেলা ভুল কিছু দেখেছি। আমার বাবাও এই কথাই বলেছে। কেউ আমার কথা বিশ্বাস করতেছে না। আমি ওদের বোঝাবার চেষ্টা করতেছি যে আমি ভুল কিছু দেখিনি, কিন্তু ওরা কিছুতেই তা মানছে না। হঠাৎ কলেজে একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। সেই মেয়েটা আমাদের কলেজে কি করে? এটা কিভাবে সম্ভব? আমাকে এভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখে ওরা বলল, মামা, তুমিও মেয়েটাকে দেখে ফিদা হলে, তাই না? অবশ্য হবারই কথা, কারণ মেয়েটাকে যে দেখে সেই ফিদা হয়ে যায়। নতুন এসেছে আমাদের ক্লাসে, তুই তো 2 দিন আসিসনি, তাই দেখিসনি। কি হলো, তুই এত ভয় পাচ্ছিস কেন? ভাই, এই মেয়েটাই তো ওই দিন রাতে ছিল, আর এখন মনে হয় আমার পিছু পিছু এখানেও চলে এসেছে। আমার কথা শুনে ওরা হাসতে লাগলো। ধ্যাত, তোর মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই উল্টাপাল্টা বলিস। ভয়ে আমার অবস্থা খুবই খারাপ। তাহলে কি মেয়েটা বুঝতে পেরে গেল যে আমি বক্সটা খুলে দেখছিলাম, আর তার জন্যই কি আমাকে খুন করতে এখানে এসেছে? হঠাৎ মেয়েটা আমার দিকে তাকালো, মনে হচ্ছে যেন কিছু একটা বলতে চায় আমাকে। ভয়ে আমি মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না। ওখান থেকে চলে আসলাম। বন্ধুরা সবাই এসে আমাকে বলল, মামা, ট্রিট দাও। কি কপাল তোমার, মেয়েটা তোমার দিকে তাকিয়েছে। আমার কপাল খারাপ, তাই ও তাকিয়েছে। ভাই, তোরা কেন বুঝতেছিস না? ওই দিন রাতে ওই মেয়েটাই ছিল, আর বক্সটাই মানুষের মাথায় ছিল। মেয়েটা এখন আমাকে খুন করতে এখানে এসেছে। আমার কথা শুনে বন্ধুরা বলল, বুঝতে পেরেছি, ওই রাতে আমরা একটু বেশি নেশা করেছিলাম, তাই তোর সাথে এখন এমন হচ্ছে। আমি একদম ঠিক আছি। তোরা কেন আমার কথা বুঝতেছিস না? আচ্ছা চল, মেয়েটার কাছে ওর সম্পর্কে জিজ্ঞেস করে আসি। আমার ভয় করছে, আমি যাব না। ওকে দেখলেই তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আবার যাব ওর সাথে কথা বলতে, তাহলে তো ভয়ে আমি মরেই যাব। আরে কিছু হবে না। আচ্ছা যা, তোর কথাই মেনে নিলাম। এই মেয়েটাই ওই দিন ছিল, কিন্তু এখন তো কলেজে কত মানুষ আছে, আমরাও আছি। তাহলে তোর সাথে মেয়েটা খারাপ কিছু কিভাবে করবে? এখন মেয়েটার সাথে কথা বললেও হয়তো তোর ভুল ধারণাটা চলে যাবে। আমি কোনো ভুল করছি না, ওই মেয়েটাই ওই দিন রাতে ছিল। মানলাম তোর কথা। এখন মেয়েটার সাথে কথা বলে তো দেখ। ওরা আমাকে মেয়েটার কাছে নিয়ে গেল। আমি ভয়ে মেয়েটার দিকে তাকাতে পারছি না। ওরা মেয়েটার সাথে কথা বলছে, আর আমি ওদের পাশেই আছি। ওরা মেয়েটাকে বলল, আপনার নামটা কি জানা যাবে? মেঘা। এখানে কি নতুন এসেছেন? হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? সবাই আছে, মা, বাবা, ভাই, বোন। ও আচ্ছা, এসব কেন জিজ্ঞেস করছেন? এমনি জানতে চাইলাম। মেয়েটা আর কিছু না বলে চলে গেল। মেয়েটা চলে যাবার পর ওরা আমাকে বলল, এবার বিশ্বাস হলো যে তুই ভুল দেখেছিলি। আমি ভুল কিছু দেখিনি। এই মেয়েটাই ওই দিন ছিল, আর ওই দিন তো ওর অন্য নাম বলেছিল। আর ওর বাবা মাও নাকি কেউ নেই, ও একা। তাহলে এখন আসলো কিভাবে? চল তো ভালো কোনো মানসিক ডাক্তারের কাছে যাই, তখন তারাই বলবে তোর সমস্যাটা কি। তোরা কি প্রমাণ করতে চাস? তোদের আর কতবার বলবো আমি ভুল কিছু দেখিনি, এই মেয়েটাই ছিল, আর এখন আমাকে খুন করার জন্য এসেছে। 3 দিন পর আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে রইল। চোখ খুলে ওই মেয়েটাকে দেখতে পেলাম। আমি চিৎকার করতে যাব, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমার মুখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া, হাত পা বাঁধা, নড়াচড়া করতে পারছি না। মেয়েটা হাসতে লাগলো, তার হাতে একটা কুড়াল। আমি শুনতে পাচ্ছি মেয়েটা আমাকে বলতেছে, কেন তুই বক্সটা খুলেছিস? এখন তোর জীবন দিয়ে তার মূল্য পরিশোধ করবি। এই বক্সটায় আরও একটা মাথা যুক্ত হবে, সেটা হলো তোর মাথা। এটা বলেই মেয়েটা হাসতে লাগলো। মেয়েটা কুড়াল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি চিৎকার করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি লাইট অন করলাম। না, সব কিছু ঠিক আছে। রুমটা ভালো করে চেক করলাম। কি ভয়ঙ্কর স্বপ্নটাই না দেখলাম। না, কালকেই ভালো কোনো ডাক্তারের কাছে যেতে হবে। মেয়েটার ভয়ে সবসময় ভীতু থাকি, অন্য কিছু মনোযোগ দিতে পারছি না। সকালে বন্ধুদের কলে ঘুম থেকে উঠলাম, কিন্তু যেটা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল।
তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। হৃদয়ের লাশ পাওয়া গেছে লেকের পাড়েতে। খুবই জঘন্যভাবে কেউ খুন করেছে ওকে। হাত পা মাথা লাশের সাথে নেই। ওর জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ ওকে শনাক্ত করেছে। আমার বাকি বন্ধুরাও ওখানে এসেছে। আমি ওদেরকে বললাম, এসব ওই মেয়েটাই করেছে, আমি নিশ্চিত। তোরা তো আমার কথা বিশ্বাস করলি না। এখন দেখলি তো, সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। পুলিশ আমাদের কাছে আসলো, হৃদয়ের সম্পর্কে সব কিছু জানতে চাইলো, ওর কারো সাথে কোনো শত্রুতা আছে কিনা। আমি পুলিশকে বললাম সব কিছু একটা মেয়ে করেছে। পুলিশ সহ উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে, একটা মেয়ে এতটা জঘন্যভাবে একটা ছেলেকে কিভাবে খুন করতে পারে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। ওই মেয়েটা আমাকেও খুন করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি, তাই আমার বন্ধুকে খুন করেছে। আর কলেজে হৃদয় ওই মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করেছিল। পুলিশ বলল, কোন মেয়েটার কথা বলছো তুমি? আমি পুলিশকে ওই দিন রাতে ঘটে যাওয়া সব কিছু বললাম। পুলিশ লাশটাকে ফরেনসিকে পাঠালো আর মেঘার কাছে জিজ্ঞাসাবাদের জন্য গেল। মেঘা অবাক হয়ে পুলিশকে বলল, আপনাদের মাথা ঠিক আছে তো? কি বলছেন এসব? একটা ছেলের কথায় কোনো প্রমাণ ছাড়া আমাকে এমন জঘন্য কাজের জন্য জিজ্ঞাসাবাদ করা কি ঠিক? গতকাল রাতে আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে ছিলাম। আপনারা চাইলে পার্টির ভিডিও দেখতে পারেন। পুলিশ ভালোভাবে পার্টির ভিডিওটা দেখলো। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘা পার্টিতে ছিল সারা রাত। তাহলে মেঘা কোনোভাবেই খুনটা করতে পারে না। তাহলে কে করলো? পুলিশ মেঘাকে আর কিছু জিজ্ঞাসা না করে চলে আসলো। কিন্তু পুলিশের সন্দেহ এখনও দূর হয়নি। হৃদয়কে ঠিক কখন খুনটা করা হয়েছে তা ফরেনসিক থেকে জানা গেলে মেঘাকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যাবে। ওই দিনের ঘটনার কথা এখনও মেঘাকে কিছু জিজ্ঞাসা করেনি পুলিশ। ও একজন পুলিশ অফিসারের ছেলে, এমনকি ওরা কেউ কাউকে চেনেও না। তাহলে ও কেন মেঘার নামে মিথ্যা কথা বলতে যাবে? দুজন পুলিশকে মেঘার ওপর নজর রাখার জন্য রাখা হয়েছে। মেঘা যে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল, তাতে মনে হয় এমনটা হবে ও তা আগে থেকেই জানতো, আর এর জন্য ও প্রস্তুত ছিল। একদম নির্ভয়ে কথা বলছিল ও। হৃদয়ের খুনের পর আরও ভয়ে থাকি সব সময়। একজন মানসিক ডাক্তারের কাছে এসেছি, তার কাছে সব কিছু বললাম। সব শুনে সে বলল, অল্পতেই কাউকে অবিশ্বাস করা, অত্যাধিক ভয় পাওয়া, এটা খুবই ভয়াবহ। আপনাকে এটা থেকে বের হতে হবে, তা না হলে সামনে আরও সমস্যা হবে। ডাক্তার প্রতিদিন তার সাথে দেখা করতে বলল, আর বলল চেষ্টা করবেন যাতে কোনো কিছুতে বেশি ভয় না পান। পুলিশ জানতে পেরেছে খুনটা রাত 1টা থেকে 2টার ভেতরে করা হয়েছে। হাত পা বেঁধে তারপর খুনটা করা হয়েছে, আর ওটা কোনো প্রতিশোধের জন্য হতে পারে না। পুলিশ পার্টির ভিডিওটা আবার দেখলো, কিন্তু মেঘা খুন হওয়ার সময় পার্টিতে ছিল। পুলিশ ভাবছে ওর সাথে ওই রাতে যা হয়েছিল যদি একইভাবে হৃদয়ের সাথেও হয়ে থাকে। কিন্তু ওর বলা ঠিকানা অনুযায়ী পুলিশ সেখানে গিয়ে ফাঁকা জায়গা ছাড়া আর কিছু দেখতে পেল না। তাহলে কি ও মিথ্যা বলেছে? 3 দিন পর ওই 3 দিনে আরও 3টা লাশ পাওয়া গেছে, আর সবারই হাত পা মাথা নেই। আর অবাক করা বিষয় হলো তারা সবাই বন্ধু ছিল। এখন এমন অবস্থা যে আমি বাসা থেকেই বের হই না। একে একে আমার 4 বন্ধু খুন হলো, তাও খুবই জঘন্যভাবে। কে খুন করেছে, কে কেন এইসব করছে বুঝতেছি না। ডাক্তারের কাছেও নিয়মিত যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রাতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই মনে হয় কেউ আমাকে খুন করতে আসছে। পুলিশ এখন পর্যন্ত কোনো প্রমাণ খুঁজে পায়নি। শহরের মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেউ আর এখন রাতের বেলা বাসার বাইরে বের হয় না, কারণ 3টা খুনই রাত 1টা থেকে 2টার ভেতরে করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে খুনি হয়তো কোনো ট্যাক্সির ড্রাইভার, পতিতা ভিখারি হতে পারে, কারণ ওদের কেউ সন্দেহ করবে না। পুলিশ শহরের সব রাস্তায় গলিতে ক্যামেরা লাগিয়েছে যাতে খুনিকে ধরতে পারে। প্রথম খুনটা হওয়ার পর ফরেনসিক থেকে বলা হয়েছিল খুনি হয়তো রিভেঞ্জ এর জন্য করেছে,
কিন্তু তারপর আরও 3টা খুন হয়েছে ওই একই রকমভাবে। তাই এটা এখন পরিষ্কার যে এটা কোনো সাইকো কিলারের কাজ। সাইকো কিলাররা কোনো কারণ ছাড়াই নিজেদের প্রশান্তির জন্য একই রকমভাবে মানুষদের খুন করে, তারপর ফেলে রেখে যায়। ওরা এতটাই পারফেক্টভাবে খুনগুলো করে যে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই ওদের ধরাটাও খুব কষ্টসাধ্য ব্যাপার। যে করেই হোক খুব তাড়াতাড়ি এই সাইকো কিলারকে ধরতে হবে, কারণ তাকে ধরতে যত দেরি হবে লাশের সংখ্যা তত বাড়বে। পুলিশ সংবাদ সম্মেলনে বলেছে সবাইকে সতর্ক থাকতে হবে, রাত 10টার পর বাইরে না বের হতে। অচেনা কারো প্রতি সন্দেহ হলেই থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ মেঘাকে সন্দেহ করছে সেই প্রথম থেকেই, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশ ভাবছে লোকগুলোকে কিডন্যাপ কিভাবে করা হয়। আর সাইকো কিলাররা কিডন্যাপের জন্য সবসময় নিরিবিলি জায়গা ব্যবহার করে। পুলিশ যখনই মেঘার কাছে জিজ্ঞাসাবাদের জন্য যায় তখনই মনে হয় সব প্রমাণ রেডি করে রেখে দেয়, যাতে পুলিশ আসলেই দেখাতে পারে। পুলিশ মেঘাকে পরীক্ষা করেও দেখতে পারছে না যে ওর কোনো মানসিক সমস্যা আছে কিনা। কোনো প্রমাণ ছাড়া আদালতের জন্য পারমিশন দেবে না। সাইকো কিলারদের দেখতে অন্য আর 10টা সাধারণ মানুষের মতোই মনে হয়। ওরা অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করে, জব করে, সব কিছু করে। দেখে বোঝার উপায় নেই যে ওর কোনো মানসিক সমস্যা আছে। 4টা খুনের মধ্যে অদ্ভুত একটা মিল হলো, ওরা 4জনই বন্ধু ছিল, তাও আবার ওরই বন্ধু। পুলিশ ওর সাথে সার্বক্ষণিক থাকার জন্য 2জন পুলিশ দিয়েছে। আর কোনো খুন হলেই বোঝা যাবে এটা কোনো কাকতালীয় ব্যাপার না, ওদের মধ্যে কোনো যোগসূত্র আছে। তবে পুলিশ এখনও কারো হাত পা মাথা পায়নি। ফরেনসিক থেকে জানা গেছে খুনগুলো কুড়ালের সাহায্য করা হয়েছে। শহরের সব জায়গায় পুলিশ পাহারার ব্যবস্থা করেছে। সব পুলিশ স্টেশনে খোঁজ নিতে বলেছে। কোনো নিখোঁজ অভিযোগ থাকলে সাথে সাথে বলতে। রাত 8টার সময় পুলিশ একটা নিখোঁজ অভিযোগ পায় একজন ছেলের। ছেলেটার বয়স 22 থেকে 23 হবে। পুলিশ বুঝতে পারল না এত সব সিকিউরিটির ভিতরে এটা কিভাবে হলো। হঠাৎ তাদের মনে হলো খুনি তো পতিতালয়েও থাকতে পারে, আর ছেলেটা হয়তো সেখান থেকেই কিডন্যাপ হয়েছে। পুলিশ শহরের সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায়নি। আর মেঘার ওপরও নজর রাখছে, কিন্তু তেমন কিছু দেখতে পায়নি। পুলিশ ভাবছে মেঘা হয়তো খুনগুলো করছে না, তাহলে ও কেন মেঘার নামে এটা বলবে? তাহলে কি ও ইচ্ছা করেই এমনটা করছে আর খুনগুলো করছে? আর ও তো কিছুদিন আগে মানসিক ডাক্তারের কাছেও গিয়েছিল। ও মেঘার নামে এটা বলেছিল যাতে আমরা মেঘাকে সন্দেহ করি আর ও খুনগুলো করতে পারে। ও একজন পুলিশ অফিসারের ছেলে, কোনো শক্ত প্রমাণ ছাড়া ওকে জিজ্ঞাসাবাদও করতে পারবো না। মেঘার ওপর পুলিশের আর কোনো সন্দেহ নেই, তাই মেঘাকে নজরবন্দিও বন্ধ করে দিয়েছে পুলিশ। এখন ওর ওপরে সার্বক্ষণিক নজর রাখবে। স্যার, ও কেন ওর বন্ধুদের খুন করবে? এরা কোনো কারণ ছাড়াই খুন করে, শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য। স্যার, এখন পর্যন্ত তো আমরা এটাও জানি না যে খুনগুলো কে করেছে, কোনো ছেলে না মেয়ে। আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো। বাসায় একা একা বসে আছি, বাইরে বের হতেও ভয় করছে। আমার 4জন বন্ধু খুন হলো। পুলিশ বলছে এসব কোনো সাইকো কিলারের কাজ, আর খুনিকে এখন পর্যন্ত ধরা যায়নি। কিন্তু আমি তো জানি এইসব ওই মেঘা মেয়েটা করেছে। আমার কথা কেউই বিশ্বাস করছে না। সবাই ভাবছে আমি ভুল কিছু দেখেছি। না, এভাবে আর বসে থাকা যাবে না। আমি নিজে ওই মেয়েটার কাছে জিজ্ঞাসা করব ও কেন এসব করছে। কলেজে গিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমার বন্ধুদের সবাইকে খুন করে এখানে বসে আড্ডা দেওয়া হচ্ছে। ওর কাছে গিয়ে বললাম, তুই কেন করছিস এসব? সরি, কে আপনি? আর কিসের কথা বলছেন? দেখ, আমার সাথে তোর এই অভিনয় করবি না। সত্যি করে বল, কে তুই? কেন আমার বন্ধুদের খুন করেছিস? আপনার মাথা ঠিক আছে? কী সব বাজে কথা বলছেন? আমি না আপনাকে চিনি, আর না আপনার বন্ধুকে চিনি। আপনি এখনই এখান থেকে যান, তা না হলে আমি প্রিন্সিপালের কাছে বলতে বাধ্য হব। তুই যতই অভিনয় করিস না কেন, একদিন ঠিকই সত্যিটা সবার সামনে আসবে। ওই দিন রাতে তুই আমার কাছে এসেছিলি একজন পতিতা হয়ে।
তারপর তোর রুমে একটা বক্স দেখতে পাই আমি, আর সেটাতে অনেকগুলো মানুষের মাথা দেখতে পাই আমি। আমি ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। আর তারপরের দিন তুই আমাদের কলেজে ভর্তি হলি। তারপর থেকেই আমার বন্ধুরা সবাই একে একে খুন হচ্ছে। মেঘা থাপ্পড় দিল ছেলেটাকে। কী সব বাজে কথা বলছে ওর নামে ছেলেটা, আর ছেলেটাকে ও এর আগে কোথাও দেখেওনি। মেঘা প্রিন্সিপালের কাছে গেল, তাকে সব কিছু বলল। প্রিন্সিপাল ছেলেটাকে ডাকলো। ছেলেটার যারা পরিচিত তারা বলল, স্যার, লাস্ট কিছুদিন ধরেই ও মানসিক সমস্যায় ভুগছে। সবার সাথেই বলে একটা মেয়েকে ও দেখেছে, আজকে যেমনটা তার সাথে হলো। ও নিয়মিত চিকিৎসাও নিতেছে। পুলিশ ওর ওপর নজর রাখছে, তাই আজকের ঘটনাও পুলিশের নজর এড়ায়নি। পুলিশ কিছুটা বুঝতে পারছে ও কেন মেঘার নামে এসব বলেছিল। মানসিক সমস্যার কারণেই হয়তো বলেছিল। খুনি হয়তো অন্য কেউ। পুলিশ আপাতত এই দুজনকে সন্দেহের লিস্টে থেকে বাদ দিল। নিখোঁজ হওয়া ছেলেটারও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমি প্রিন্সিপালের রুমে বারবার বলার চেষ্টা করতেছি আমি ভুল কিছু দেখিনি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। মেয়েটা এমন নিখুঁত অভিনয় করতেছে যে কেউ বুঝতে পারতেছে না ও খুনি। আমাকেই কোনো প্রমাণ খুঁজে বের করতে হবে। ওর জন্য আমার বন্ধুরা মারা গেছে, ওকে এমনি এমনি ছেড়ে দেব না। পুলিশের কাছে একটা পার্সেল এসেছে, কিন্তু কে কোথা থেকে পাঠিয়েছে তা কিছু লেখা নেই। পুলিশের খুবই কৌতূহল হলো। তারা ভাবছে কে কেন এটা পাঠালো। পার্সেলটা খুলে সবাই থমকে গেল, কারণ পার্সেলটার ভেতরে একটা মানুষের মাথা রয়েছে। ওর যেই চারজন বন্ধু খুন হয়েছে তার ভেতরে কোনো একজনের হবে। পুলিশ বুঝতে পারল না এটা তাদের কাছে কেন পাঠালো। তারা এটা গোপন রাখার চেষ্টা করলো, কারণ সাইকো খুনিরা চায় সব জায়গায় তাদের চর্চা হোক। যদি তেমনটা না হয় তাহলে হয়তো রেগে গিয়ে তারা কোনো ভুল করবে। পুলিশ মাথাটা ফরেন্সিকে পাঠালো, আর এই পার্সেল কোথা থেকে আসলো তা খুঁজে বের করার চেষ্টা করতেছে। পুলিশ কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করলো, কিন্তু কোনো তথ্য খুঁজে পেল না। এভাবে 5 দিনে পুলিশের কাছে 5টা পার্সেল আসে, আর সবগুলোতেই মাথা হাত পা পাওয়া গেছে। যেই খুনগুলো আগে করা হয়েছে পুলিশ কিছুতেই বুঝতে পারছে না এসব কে করছে, আর নতুন কোনো খুনও হয়নি এর ভেতরে। মেঘা মেয়েটাকে প্রতিদিন অনুসরণ করি, কিন্তু তেমন কিছু খুঁজে পাইনি। তবে মেয়েটা প্রতিদিন কারো সাথে দেখা করতে যায়। কার সাথে দেখা করে সেটা জানতে পারেনি। আজকেও ওর পিছু নিয়েছি। যে করেই হোক আজকে জানতে হবে যে ও কার সাথে কথা বলে। ও একটা বাড়ির ভেতরে গেছে, আমিও ওর পিছু পিছু গেলাম। কিছুক্ষণ পর একটা মুখোশ পরা লোক আসলো। মেঘা ওই মুখোশ পরা লোকটার সাথে কি নিয়ে যেন কথা বলছে, তবে মেঘাকে খুব চিন্তিত লাগছে। মেঘা আর মুখোশ পরা লোকটা একে অপরের সাথে কথা বলছে। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। পুলিশ এখন আমাকে সন্দেহ করে না, কিন্তু বুঝতে পারছি না ওই ছেলেটা কোথা থেকে আসলো। ওর জন্য আমাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছিল। ও একটা বোকা। ও ভাবে ওর মানসিক সমস্যা আছে, কিন্তু আসলে সেরকমটা কিছুই নয়। তবে যাই হোক, ওর জন্য আমাদের আরও ভালো হয়েছে পুলিশ আমাদের ওপর সন্দেহ করেনি। আর তুমি এই সুযোগটা আরও ভালো করে কাজে লাগিয়েছো বাবা। ও যখন তোমার কাছে গেল তখন তুমি ওরে বললে যে ওর মানসিক সমস্যা আছে, আর ও এটাই বিশ্বাস করলো। আমরা তো শুধু ওদের কিডন্যাপ করেছি, তারপর টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে খুনগুলো করিয়েছি। সে কে বাবা? আমি তাকে দেখতে চাই। আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। যতবার তাকে দেখতে চেয়েছি ততবারই সে বলেছে এখনো সময় হয়নি। যখনই মুখোশধারী তার মুখটা দেখালো আমি অবাক হয়ে গেলাম। এই ডাক্তার মেঘার সাথে কি করে? তাহলে কি সেও এর সাথে জড়িত? পুলিশের কাছে এসে সব কিছু বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করতেছে না। আমি তাদেরকে বললাম ওই মানসিক ডাক্তারের সাথে মেঘার কোনো সম্পর্ক আছে, আর মেঘাকে জিজ্ঞাসাবাদ করলেই সত্যিটা সামনে আসবে। হঠাৎ একজন এসে বলল, স্যার, এই ভিডিওটা দেখেন। তারা দেখতে পেল সর্বশেষ যে ছেলেটার মাথা পুলিশ পেয়েছিল মেঘা রাতে তার সাথে একই গাড়িতে। তারপরে ছেলেটা নিখোঁজ। তার মানে ছেলেটা মেঘার সাথে ছিল, আর মেঘাই ওকে খুন করেছে। পুলিশ মেঘাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিল। কেন খুন করেছিস ছেলেগুলোকে? আমি খুন করিনি। মেঘাকে থাপ্পড় মেরে বলল,
আমরা সব জানি। ভালো হয় তুই সব কিছু স্বীকার করে নে। তুই যদি কিছু না জানিস তাহলে ছেলেটার সাথে কি করেছিলি তখন? ছেলেটা নিখোঁজ হওয়ার আগে তোর সাথে ছিল। মেঘা ভিডিওটা দেখে থমকে গেল। কি হলো, চুপ করে আছিস কেন? তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। ওই ডাক্তারকে নিয়ে আসা হলো। মেঘা এর জন্য একদমই প্রস্তুত ছিল না। মেঘার বাসা থেকে খুনের হাতিয়ার উদ্ধার করেছে। তাতে মেঘা আর মেঘার বাবার হাতের ছাপ পাওয়া গেছে। কেন খুনগুলো করলে? মেঘার বাবা বলল, আমরা করিনি, তবে দেখেছিলাম। এতে আমি প্রশান্তি পাই। আর কোনো মিথ্যা কথা শুনতে চায় না। এখন জেলের ভেতর থেকে আরও প্রশান্তি পাবে। পুলিশের ওপর অনেক চাপ ছিল। অবশেষে তারা সফল হলো। সমাপ্ত।